হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি আর আমার চ্যানেল প্রতিকৃতিতে সবাইকে স্বাগত। আমি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো যে আমি তোমাদেরকে নিয়ে কোথায় যেতে চলেছি। হ্যাঁ গাইস, আমরা ইলিশ উৎসবে যাচ্ছি। এখন চলছে অগস্ট মাস, বর্ষাকাল। তো পুজোর আগে ইলিশ উৎসব সুন্দরবনের সবচেয়ে ফেমাস। আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। চলো সুন্দরবনের উদ্দেশ্যে যাওয়া যাক। এখান থেকে বেরিয়ে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে ট্রেন ধরে তারপর সুন্দরবন যাব। তো বাকি ডিটেল তোমাদেরকে জানাতে থাকবো রাস্তায়। চলো আপাতত বেরোনো যাক, শিয়ালদায় গিয়ে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে দাঁড়িয়ে রয়েছি 19 নম্বর প্ল্যাটফর্মের সামনে। তো এই 19 নম্বর প্ল্যাটফর্মেই হচ্ছে আমাদের ক্যানিং লোকাল থেকে 8:28 ক্যানিং লোকাল থেকে আমরা ক্যানিং যাচ্ছি। তারপর সেখান থেকে কিভাবে যাব সেটা তারপর তোমাদেরকে বলছি। তার আগে যেটা বলে নিই যে আমি যে ট্রাভেল এজেন্টের সাথে যাচ্ছি, মানে হচ্ছে ট্রাভেল ছুটি, সেটা খুবই এক্সক্লুসিভ এবং এদের হচ্ছে যত্ন নিয়ে এরা সবাইকে করে। আমি আসার সাথে সাথে আমাদেরকে একটা করে ঠান্ডা জলের বোতল আর নিউজ পেপার দিয়ে দিয়েছি। তো এদের বাকি ডিটেলসপত্র আমি পরপর আস্তে আস্তে আমার ভিডিওতে দিতে থাকবো। আর সমস্ত ডিটেল আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। আর তোমরা যেতে চাইলে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? আর ট্রেনে উঠি, তারপর ক্যানিংয়ে গিয়ে কথা হচ্ছে। গাইস, আমরা ক্যানিং পৌঁছে গেছি। এই হচ্ছে ট্রেন, হচ্ছে ক্যানিং স্টেশন। এই ট্রেনে করে এলাম। আর ক্যানিং স্টেশনের ঠিক উল্টো দিকে যেদিকে টোটোগুলো দাঁড়িয়ে আছে ওদিক দিয়ে যেতে হবে। আর আমরা টোটো বা অটোতে যাওয়ার জন্য চলে এসেছি, অটোতে করে যাব। তো আমাদের যে গাইড রয়েছে প্রত্যেকটা অটোতে 5 জন করে তুলছে, যাতে সবাই ভালোভাবে যেতে পারে, কারণ এখান থেকে প্রায় 40 মিনিটের রাস্তা। তো সবাই উঠে গেছে, এবার আমাদের অটো ছেড়ে দিয়েছে সুন্দরবনের উদ্দেশ্যে, সোনাখালি ঘাটে। গাইস, আমরা সোনাখালি জেটি ঘাটে চলে এসেছি। ওই দেখতে পাচ্ছ জেটি ঘাট, যেখানে অনেক বড় বড় নৌকোগুলো দাঁড়িয়ে আছে। সবাই উঠছে একে একে। আর এখন বাজে ঘড়ির কাঁটা হচ্ছে 10:37। প্রায় আসতে 1 ঘন্টা মতো সময় লাগলো অটোতে। তো ক্যানিং থেকে এখানে 1 ঘন্টা লাগলো। প্রায় 9:30টার দিক করে আমরা অটোতে উঠেছিলাম। তারপর 1 ঘন্টার মোটামুটি লেগেছে। রাস্তাঘাটের জ্যাম ছিল, ভিড় ছিল। এখন তো পিক সিজন। আর রাস্তাঘাটের যে সৌন্দর্য সেটা খুবই সুন্দর। তো সেখানে অটোতে এমন যে একটা জায়গায় বসেছিলাম, তাই ভিডিও বানাতে পারিনি। তো তোমরা অটোতে 1 ঘন্টা বোরিং ফিল করবে না। দুধারে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে কখন যে চলে আসবে বুঝতেই পারবে না। তো এখানে মেন ব্যাপারটা কি হলো, সকালবেলা আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরলাম ক্যানিং লোকাল, যে ক্যানিং আসলাম। ক্যানিং আসতে প্রায় 1.5 ঘন্টা মতো লাগলো। তারপর ক্যানিং থেকে অটোতে করে সোনাখালি আসতে আরও 1 ঘন্টা, মোটামুটি 2.5 ঘন্টায় আমরা আমাদের নৌকোর কাছে চলে এলাম। এরপর এই নৌকোয় করে আমরা 2 রাত 3 দিনের সফর করব। চলো আমাদের নৌকোয় ওঠা যাক। এই যে আমাদের নৌকো দাঁড়িয়ে আছে, সবাই একে একে উঠছে। এইটা আমাদের নৌকো, দেখতেই পাচ্ছ, মা তারিণী। সবাই লাগেজপত্র নিয়ে আস্তে আস্তে উঠছে। এখানে নৌকোর যে সদস্য রয়েছে তারা হেল্প করছে ওঠার জন্য। পাশে আরও ট্যুর ট্রাভেলসের নৌকো দাঁড়িয়ে আছে, পাশে দেখতে পাচ্ছ সাগর সঙ্গম। আর এই হচ্ছে রাস্তা, এই রাস্তা ধরেই এই সাইডে আসতে হলো একটু, দিয়ে আমাদের নৌকো। এবার নৌকোতে উঠছি আমরা। আমাদের নৌকো হচ্ছে উপরের তলা, 2টো ফ্লোর আছে, নিচে একটা ফ্লোর আছে, তার উপর এই ফ্লোরটা। এখানেই মেনলি আমাদের বসার জায়গাপত্র রয়েছে। দেখতেই পাচ্ছ চেয়ার বেছানো রয়েছে। এটা হচ্ছে পেছন সাইডটা, তোমাদের টেবিলে রাখা আছে খাওয়ার পারপাসে। আর সবাই জায়গাপত্র ধরছে এবং লাগেজ রেখে
যে যার মতন করে সুবিধা করে বসছে। আর এটা হচ্ছে সেই ডেস্ক যেখানে খাবার বিতরণ করা হয়। আর পাশেও নৌকোতে সবাই বসে রেডি হয়ে গেছে, সবাই ছাড়বে। আর এই হচ্ছে আমাদের ককপিট, আমাদের নৌকো এখান থেকেই চালনা করা হবে আগামী পথের উদ্দেশ্যে। এবার তোমাদেরকে নিচে নিয়ে যাই। নিচে দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে একটু জাস্ট নেমেই নিচে হচ্ছে সুন্দর বেড করা আছে, তিনটে 6টা বেড রাখা আছে, যথেষ্ট সাফিসিয়েন্ট জায়গা। সুন্দরভাবে তোমরা দিনের বেলায় রেস্ট করতে পারবে এই জায়গাটায়, তার জন্যই সেই ব্যবস্থা রয়েছে। বালিশও রয়েছে এখানে, ব্যাগপত্র রাখা, রেস্ট করা, ঘুমানো, বেসিনও রয়েছে একটা। আর এই হচ্ছে আমাদের নৌকোর কিচেন। সকালের ব্রেকফাস্টের জন্য রান্না চলছে, লুচি হয়েই আছে দেখতে পাচ্ছি। আমাদের কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট হবে। তারপর এই যে সতর্কীকরণ যে জিনিসগুলো যেগুলো করা যাবে না, তোমরা এই জায়গাটা একটু পজ করে সবগুলো পড়ে নিও যে এখানে কী কী অ্যালাউ নেই, তাহলে তোমাদের সুবিধা হবে। আর এই হচ্ছে আমাদের বাথরুম, বেসিন রয়েছে, কোমোড বাথরুম রয়েছে, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এবং আমার বোট প্রায় প্রস্তুত এই সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তার আগে সমস্ত কিছু চেকিং পত্র চলছে, একটু পরেই আমাদের বোট ছেড়ে দেবে। সবাই উঠে চেক আপ করা হয়ে গেলে যে সবাই এসছে কি না, তারপরেই ছেড়ে দেবে। তো চলো সফরে সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। আশা করি তোমাদের ভালো লাগবে। সুন্দরবন সফর তোমাদের সাথে ভালো কাটবে। ওই যে দূরে জুম করে তোমাদেরকে দেখাই, দেখো সুন্দরবন তো অনেক দ্বীপ রয়েছে, সেই দ্বীপে খাবারপত্র বা জিনিসপত্র এইভাবে বোটে করে নিয়ে যাওয়া হয়। কতটা কষ্টকর এবং কঠিন জীবন। তো আমাদের বোট ছেড়ে দিল ঘড়ির কাঁটা, এখন সকাল 11টা। আমাদের সোনাখালী জেটিঘাট থেকে বোট ছেড়ে দিল সুন্দরবনের উদ্দেশ্যে। এখন যাব আমরা গোসাবা। তো ওই জায়গাটা যে জেটিঘাট, ওখানে যে দাঁড়িয়ে ছিল ওখান থেকে ছাড়লো। পাশাপাশি একই সাথে আরও অন্যান্য ট্রাভেল এজেন্সির বোটও ছেড়েছে। তো সবাই মিলে আমরা সুন্দরবন যাচ্ছি। সুন্দরবন সফর এনজয় করো এবং কেমন লাগলো সেটা জানিও। আর এখনও অবধি যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু স্কিপ করো না বা মিস করো না, এরপরেই আসল অ্যাডভেঞ্চার হবে এবং ঘোরাঘুরি হবে। তো দেখতে থাকো। বোট ছাড়তে ওয়েলকাম ড্রিঙ্কস মাজা, মোটামুটি হালকা ঠান্ডা আছে। এত গরমের মধ্যে এটা এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কমলা নদী। আর এই সাইডটা হচ্ছে বাসন্তী, আর ওই সাইডটা হচ্ছে সোনাখালী। নদীর এই বাঁ দিক হচ্ছে বাসন্তী, ডান দিক সোনাখালী। এই হচ্ছে এইবার নদীর উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি সুন্দরবনের। তো ঘড়ির কাঁটায় প্রায় এখন 11:30, লেট হয়েছে একটু। আমাদের ব্রেকফাস্ট দিয়েছে লুচি, আলুর দম আর একটা মিষ্টি, সুন্দর খেতে ছিল।
গাইস ঘড়ির কাঁটায় এখন পুরো পাক্কা 12:30। আমাদের বোট পৌঁছে গেল গোসাবা জেটিতে। আমরা এখানে নামলাম, এবার আমরা এখানে দুটো সাইট সিন করবো, তারপর আবার বোটে করে আবার একটা জায়গায় যাবো। তো পাক্কা 1.5 ঘন্টা লাগলো এই সফরটা। সুন্দর প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম, সাথে ব্রেকফাস্ট করলাম, চা খেলাম। চলো দেখাই এখানে কি রয়েছে। গোসাবা জেটি, কত বোট এখানে এসছে। গাইস এই টুরিস্ট স্পট যাওয়া মানে এটা একটা প্রপার একটা জমজমার জায়গা লাগছে। বাজার ঘাট রয়েছে, বাজারের ভরা বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে সব রকমের দোকান আছে, তোমাদের প্রয়োজন মতো তোমরা জিনিস কিনতে পারবে। আর আমি বলবো যে একটা ছাতা ক্যারি করা দরকার অবশ্যই, কারণ রোদের সময় খুব রোদ আর বৃষ্টি হলে বৃষ্টি। তো পাহাড়ের একটা ছাতা ক্যারি করা খুবই দরকার। আর যদি না নিয়ে আসো তো এখানে পেয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সমস্ত ধরনের জিনিসপত্র এখানে পেয়ে যাবে। কিছু গিফট আইটেমও কিনতে চাইলে এখান থেকে পেয়ে যাবে। খুব ভিড় দেখতেই পাচ্ছ। চলো পৌঁছে কথা হচ্ছে। গাইস এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। হ্যামিল্টন সাহেব এখানে থাকতেন, যখন রাত ছিল তখন এখানেই তিনি থাকতেন। হ্যামিল্টন বাংলো দেখা হয়ে গেল, এবার বেকন বাংলো দেখতে যাবো। চলো খুব রোদ, হাঁটা যাচ্ছে না, তাই একটা মেশিন টলি করে নিলাম। 15 টাকা করে ভাড়া লাগলো। অবস্থা গাইস চলে এসছি বেকন বাংলো। এই যে বেকন বাংলোর পিছনে যে গেট, এখানে টিকিট কাটতে হবে, এন্ট্রি করতে হবে। তো চলো এন্ট্রি করে ঢুকি ভেতরে। দাদা টিকিট কত করে? গাইস ঢুকে গেছি, এই যে 5 টাকার টিকিট। চলো তোমাদেরকে ভেতর থেকে দেখাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই। মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই। মনে রবে কি না রবে আমারে। ঘড়ির কাঁটা এখন 1:30। 1 ঘন্টা এখানে ঘোরাঘুরি হলো। হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো আমাদেরকে দেখালাম, কেমন লাগলো জানি। আর 1 ঘন্টা এখানে হোল্ড করলো, তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার আরেক জায়গার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য দেখতে থাকো। তার মাঝখানে মনে হয় লাঞ্চ হবে, তো লাঞ্চ হলে লাঞ্চে কি থাকছে আমাদের সাথে শেয়ার করবো। দেখো
দিয়ে ভাতটা খেয়ে দিচ্ছি, যে চিংড়ি মাছ দিয়ে করেছে। ঠিকই আছে, চিংড়ি মাছের ফ্লেভারটা আছে, বাট কচু শাকের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। আর বেগুনি এরকম সাইজ নর্মাল যেরকম হয় সেরকম। লম্বা লম্বা চালের বাসমতি চালের ভাত আছে, ভাত ডালটা মুগ ডাল এভারেজ টাইপ, ঝাল ঝাল ব্যাপার আছে, এক্সট্রা কিছু নেই। হচ্ছে ইলিশ মাছের ভাপা, খেয়ে দেখা যাচ্ছে ভাপাটা ভালো হয়নি সেরকম, কাঁচা কাঁচা রয়ে গেছে। গাইস লাঞ্চ কমপ্লিট হলো, খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই লাঞ্চ করে। পেট ভরেছে, মন ভরেনি, এরকম একটা ব্যাপার। কি আর বলবো, চলো মানিয়ে নাও, রান্না সেরকম ভালো হয়নি, পূজারি ভালো না হলে আর কি বা করার আছে, খারাপ থাকলে যা হয়। যাই হোক, লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা এখানে হোল্ড করেছি, কিছুক্ষণ পর সবার লাঞ্চ হয়ে গেল। আমরা সামনেই ওই যে দেখতে পাচ্ছ ওখানে যাব, নামবো, ওখানে কি আছে তোমাদেরকে দেখাবো। চলো ওখানে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। লোকনাথ মন্দির দেখতে নেমে পড়লাম। এই যে লোকনাথ, ডিভাইন লাইফ মিশন, স্বামী শুভানন্দ ব্রহ্মচারী মহারাজ, গোসাবা, বিজয়নগর। জাগ্রত লোকনাথ বাবার মন্দির দর্শন করো, যে যেটা মানত করে সে মুক্তি লাভের উপায়। এখানে মেনে হচ্ছে এইটা, এই যে যাওয়ার রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে যাবো, চলুন যাওয়া যাক। হ্যাঁ, টুকটাক খাবার দোকান আছে, মানে কোল্ড ড্রিঙ্কস, জল ইত্যাদি দোকান রয়েছে। একদম পুরো গ্রামের রাস্তা, এই যে ইটের রাস্তা, সাবধানে হাঁটবে, একদম সুন্দর অ্যাটমসফিয়ার। এখানটায় আসলে মন শরীর শান্ত হয়ে যায়, এটুকু বলতে পারি। লোকনাথ টেম্পল দেখে কি হবে না হবে জানি না, বাট জায়গাটা সুন্দর, গাছপালায় মোড়া, সবুজে ঘেরা। মোটামুটি অনেকটাই হাঁটতে হলো, প্রায় 700-800 মিটার। আর ওই যে দেখছো ওটা হচ্ছে লোকনাথ মন্দির, হেঁটে যাচ্ছে। চলো খাওয়া দাওয়ার পর হাঁটতে হাঁটতে এনার্জি রেখো শরীরে। লোকনাথ জয়, জয় ব্রহ্ম লোকনাথ জয়, জয় শিব লোকনাথ জয়, জয় গুরু লোকনাথ জয়। এ জীবনে কত আশা, কত সুখ ভালোবাসা ভেসে যায়, থেমে থাকে না।
তবু কি মায়ার ঘরে ছুটে যাও। আমি সুন্দরবন 18 বছর মাছ ধরতাম। আমি সুন্দরবন অনেক বাঘ দেখেছি। আমার বছরের বন দপ্তর থেকে 9 মাস মাছ ধরা পাস দেয়, আমি 9 মাসই মাছ ধরতাম। আমার 2 বছর হতে যায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। কী হয়েছে ওই দিন আমরা হচ্ছে 5 জন মিলে যাই আকাশে যখন বড় বড় মেঘ হয়, সুন্দরবনে সরু সরু যে খাল আছে আমরা খালে ঢুকে যাই। ওই খালটার নাম হচ্ছে ধুমনির খাল। আকাশে মেঘ হয়েছে, ধুমনির খালে ঢুকে বেড়াতে করেছি। আর আমার গায়ে সেদিন প্রচুর জ্বর ছিল, আমি ঘুমাচ্ছি, কাঁটা গাড়িতে ঘুমাচ্ছি। আমার যারা সঙ্গীরা ছিল ওরা 4 জন চিৎকার করছে খুব জোরে, তখন আমার ঘুম ভেঙে যায়। আমি শুয়ে যে চিন্তা করছি ওরা চিৎকার করছে কেন, আমি তো শুয়ে আছি নৌকাতে। আমি তখন মুখ থেকে কাঁথা সরিয়েছি, বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচা, মাথায় কামড় মেরেছে, ফেটে গেছে। আমি সেটুকু শব্দটা পেয়েছি মা, তারপরে আমি কিছু জানি না 8 মাস। আমার নাকেই বাঘের নখ লেগেছিল, পিছে একটা নখের দাগ আছে। আর আর আমার চামড়া কেটে লাগানো হয়, যে আমার থাই চামড়া কেটে সার্জারি করা। আমার এখন একটা অপারেশন বাকি আছে আমার এই জায়গাটায়। আমার বাবার জমি ছিল, তারপরে তার 8 মাস পরে আমার শুনলাম আমার সঙ্গীরা ছাড়িয়েছে। ছাড়ানোর পর আমাদের এলাকায় ফোন করেছে, ধুমনি এখান থেকে অনেক নিচে, আমাদের তো হাতে বার নৌকা। তা ওরা কী করেছে, ছাড়ানোর পর ফোন করতে আমাদের এলাকার মানুষ, আমাদের বিদ্যা ফরেস্ট টাইগার অফিস আছে আমাদের দ্বীপে, ওই অফিসে খবর দিতে বন দপ্তরের স্পিড বোট আমাকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসছে সেই রাতে সঙ্গে সঙ্গে। তারপরে শুনলাম মা 8 মাস পরে আমার তো একটু স্মৃতিশক্তি আসার পর 8 মাসের বেশি আরও বেশি পরে শুনলাম আমাকে যে বাঘ ধরেছিল, ওই বাঘ যেখানে ধরেছিল যে বাঘ, ওই বাঘটার নাকি বন দপ্তরের নাম দেওয়া আছে নান্টু বাঘ। হচ্ছে 200-র উপরে মানুষ খেয়েছে ওই বাঘ, ছেলে বাঘ। আমার হাতে পড়েনি মা, আমি তো ঘুমাচ্ছিলাম। আর আমার সাথে যখন ঘুম থেকে জেগে দেখলেন ঘটনা দাঁড়িয়ে গেছে, আপনি তো হাতে করে ধরেছেন। আমি তো পানাকে ধরে বলি জায়গা ছিল না। তারপরে কি ও আপনার মাথার উপরে কামড়টা দিয়েছে? তারপরে কি আপনার সেন্স ছিল? আমি তারপর কিছু জানি না, কিছু জানেন না, কিন্তু আপনাকে সঙ্গীরাই বাঁচিয়েছে। হ্যাঁ, এই পড়াশোনা আমার সঙ্গীরা ছাড়িয়ে মা ওরা ফাটিয়ে মেরে দাঁড়িয়েছে। আমি মরে যাবো। ডক্টর শান্তনু সেন, এই যে অপারেশনটা মা, এটা আমার, আমি তো মরার টেবিলে ছিলাম, এইটা আমার অপারেশন বাবা মার জায়গা বিক্রি করে 28 লাখ টাকা দিয়ে করেছে মা। এই একটা গর্ত যে না মা, এইটা কিন্তু এইটা পুরো গর্ত ছিল মা, এইটা করে সমাজ হচ্ছে 2 লাখ টাকা দিয়ে, আবার একটা বেরিয়ে গেছে, আবার একটা করতে হবে ডাক্তার বলেছে। এইটা করার জন্য মা হাতে পায়ে ধরেছি সবার কাছে, আমার বাবার তো কিছু ছিল না, এটা আবার ঋণ করে করেছি মা। কী হয়েছে মা, ডক্টর শান্তনু সেন, অনেকে সুন্দর বেড়াতে এসেছেন বাবুদের, কেউ বললো যে আশিসকে নিয়ে কালীঘাটে যেতে পারবে, আমাকে নিয়ে গিয়েছিল একটা শান্তনু সেন একটা চিঠি লিখে দিয়েছিল একটা MVP পীযুষ রায়, পিজি সুপারের কাছে। সুপার পড়ে চিঠিটা হাতে ধরিয়ে দিল, আমার সঙ্গে লোকে গিয়েছিল, ও যে আশিসকে হয় লাইনে দাঁড়াতে পারো, নাহলে প্যারাবেট করে নাও। এই বেকার লিখেছে কেন, সে চিঠিবাবু গোছানো আছে আমার, আমি ছেড়েছিলাম, অনেকে দেখতে চেয়েছিল, ওই চিঠির জগতে ছাড়া হোক, এই লিখেছে কেন বেকার। করেনি বাবু অপারেশন, আমার করলোই না, বলছি তুমি প্রাইভেট করে নাও। পিজিতে 20 বার গেছি বাবু, মোটে বলছে তুমি যেখানে করছে সেখানে করে নাও। RG কলে গেছি, একই কথা বলেছে।
ওর টাকাটা যদি ফেরত দেয় মুখে মারবে বলে বলো আমাকে দাও টাকা দিয়ে দিক না ওকে দাও আমি বলছি তোমাকে জুতো ছুঁড়ে মারবো তোমাকে টাকা ছুঁড়ে মারতে হবে না জানতে পেরেছো এই কথা বলে কেন টাকা ছুঁড়ে মারার পরিবর্তে ওকে বলে দিন জুতো ছুঁড়ে মারবো ওকে। হ্যাঁ গাইস, সারাদিন ঘোরাঘুরি করার পর ভালো মন্দ সমস্ত কিছুই সহ্য করে দেখে দিন শেষে বিকেল হয়ে গেছে। আজকের ঘোরাঘুরি কমপ্লিট, তাই পাখিরালয় ফেরিঘাটে আমরা ফিরছি। দেখতেই পাচ্ছ প্রায় ফেরিঘাটে ঢুকে গেছি, নৌকাটা জাস্ট ফেরিঘাটে লাগার অপেক্ষায়। তারপরেই আমরা আমাদের যে হোটেল আছে সেই হোটেলে যাব। তো চলো নামি, তারপর তোমাদেরকে হোটেলে নিয়ে যাবো। ঘড়ির কাঁটায় এখন 5:30। আমরা পাখিরালয়ের ফেরিঘাটে নামলাম, হেঁটে হেঁটে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। দেখি, সারাদিন তো কিছুই সেরকম ভালো পাইনি। হোটেলটা কেমন রেখেছে সেটা দেখা যাক, হোটেলে পৌঁছে দেখাচ্ছি তোমাদের। চল। এই যে গাইস আমাদের 3 জনের রুম। হোটেলটা মোটামুটি পরিষ্কার নতুনই আছে, মোটামুটি ঠিকই আছে, ভালোই আছে। এই যে চেয়ার দিয়েছে, টেবিল রয়েছে, জলের মগ। আর আমরা 3 জন বলে 3টে বেড দিয়ে দিয়েছে। কেন দিয়েছে জানি না, ভুলবশত না ইচ্ছাকৃত। আর এই যে আয়না। আর চলো বাথরুমটা দেখাই। বাথরুমটা যথেষ্ট বড় এবং নতুন রয়েছে, তাই জন্যই ঠিক আছে। অন্তত হোটেলটা পেয়ে একটু শান্তি পেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিতে পারবো। ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়া আর কফি। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স করে নিব, এবার একটু রেস্ট নিতে যাই। ভালো লাগছে না আর, যেমন হচ্ছে শুলে ঘুমিয়ে যাবে। তো ঘুম থেকে উঠে ডিনার হবে, ডিনারের জন্য ডাক্তার আসছে, তখন ডিনারটা দেখাবো। আরও যাই একটু রেস্ট করে ঘুমাই, আর পাওয়া যাচ্ছে না। তারা গাইস রাত্রেবেলা ডিনার করলাম, তোমরা দেখতেই পেলে। পোলাও, আলুর দম, স্যালাড আর মাটন কষা ছিল। কোনোটাই ভালো হয়নি। ওটা মাটনও ছিল না, আর ওটা পোলাও ছিল না। ওটা বাইরে থেকে দেখতে লাগলো, ভেতর থেকে একদমই 1% হলেও পোলাও বা মাটন না। এতটাই খারাপ, মানে দিনের শেষটাও খারাপ দিয়ে শেষ করে না। কিছু বলার নেই। যাই হোক, কী আর করা যাবে, এত খারাপ দিন ঘুরতে এসে আগে কখনো হয়নি। খুব টায়ার্ড, তো আজকে এতটুকুই। কালকে সকালে আবার দেখা হচ্ছে। ঘুমোই, খুব টায়ার্ড, খুব বাজে দিন কেটেছে। কালকে সকালে আবার দেখা। টাটা, গুড নাইট।